সাল ১৯৭২ ক্রিসমাসের রাত। আমেরিকার সিটেল শহর থেকে ৭০ কিলোমিটার দূরে উডসাইড ভিলাতে পিটার এবং মেলিসা ক্রিসমাস সেলিব্রেট করছে। কিছু সময় একসাথে ডান্স করার পর মেলিসা শাওয়ার নিতে উপরের ওয়াশরুমে চলে যায়। আর এদিকে পিটার বাড়ির বেজমেন্ট থেকে নারীর কান্নার শব্দ পেয়ে বেজমেন্টের স্টোর রুমে গিয়েই দেখে এখানে লাইটগুলো বারবার ব্লিঙ্ক করছে, সাথে এক নারীর চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। শব্দটা এক এক সময় এক এক দিক থেকে আসছে। পিটার খোঁজার চেষ্টা করছে শব্দটা কোত্থেকে আসছে। আর এভাবেই খুঁজতে খুঁজতে পিটার এক সময় জোসেলিন নামক এক নারীর একটি আর্ট করা ছবি দেখতে পায়। আর এরপরই হঠাৎ কিছু একটা পিটারের উপর আক্রমণ করে। এদিকে মেলিসা শাওয়ার নিয়ে নিচে এসে পিটারকে না দেখে ধারণা করে পিটার বেজমেন্টে যেতে পারে, তাই মেলিসা নিচে যায়। তবে গিয়েই দেখে পিটার রক্তাক্ত অবস্থায় দেয়ালের সাথে আটকে আছে। ওই রাতে শুধু পিটার নয়, পিটারের সাথে মেলিসারও মৃত্যু হয়। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো তা এক রহস্য। লোকমুখে প্রচলিত আছে ওই বাড়িটা একসময় জনসন নামে এক ব্যক্তির ছিল, যে তার বাড়িতে আত্মহরণ করার পর থেকেই ধারণা করা হয় জনসনের আত্মা ওই বাড়িতে এখনো পর্যন্ত আছে। তাই জনসনের আত্মায় মেলিসা আর পিটারকে হত্যা করেছে। এই ঘটনার পর ওই বাড়িটিকে হন্টেড বলে ঘোষণা করা হয়। মেলিসা আর পিটারে কোনো উত্তরাধিকার না থাকায় বাড়িটিও সরকারের হাতে চলে যায়। এরপর বছরের পর বছর কেটে যায়, বাড়িটির বেহাল দশা হয়ে পড়েছে। অবশেষে ২০১৯ সালে মার্টিন নামে এক কলম্বিয়ান বিজনেসম্যান সাহস করে ওই বাড়িটি কিনে মেরামত করে নতুন করে ফেলে। আর এর কিছুদিন পরেই এয়ারবিএনবি ওয়েবসাইট থেকে বুক করে সদ্য এঙ্গেজমেন্ট করা মিউজিশিয়ান অন্থনি তার গার্লফ্রেন্ড সাক্সিকে নিয়ে এই বাড়িতে আসে। মূলত সাক্সি কানে শুনতে পায় না, মুখেও বলতে পারে না, তবে সে অনেক ভালো আর্ট করতে পারে। মূলত প্রথমের দিকে আমরা ১৯৭২ সালের ঘটনায় বেজমেন্টে যে জোসেলিন নামে নারীর আর্ট করা ছবিটি দেখেছিলাম, সাকির ধারণা ওই ছবিটি এখনও ওই বাড়িতে আছে। তাই ওই ছবিটার জন্যই তারা এখানে এসেছে। বাড়িতে ঢুকেই সাকি আর অন্থনি ওই ছবিটা খুঁজছিল। তখনই বেজমেন্টের দরজার লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। এজন্য কৌতূহলবশত অন্থনি বেজমেন্টে চলে যায়, আর সেখানে গিয়ে জোসেলিনের ওই ছবিটিও পেয়ে যায়। তবে যখনই সে ছবিটি আনতে যাবে, পিছে থেকে কেউ একজন তার উপর আক্রমণ করে। সাকি অনেক সময় অন্থনিকে না দেখে বেজমেন্টে এসেই দেখে অন্থনি মারা গেছে, ঠিক যেভাবে ১৯৭২ সালে পিটারের মৃত্যু হয়েছিল। কিছু সময় পর সাকিও রক্তাক্ত অবস্থায় নিজের জীবন বাঁচাতে বাইরে জঙ্গলের দিকে ছুটতে থাকে। আর এখান থেকেই মুভির মূল রহস্য শুরু। ওই বাড়ির বেজমেন্টে কি হয়েছিল? অন্থনি কিভাবে মারা গেল? অন্থনিকে কি সেই আত্মাই খুন করেছে, না সেখানে অন্য কিছু ঘটেছে? ওই বাড়ির বেজমেন্টে আসলে কি হয়েছিল? পুলিশের তদন্ত করতে শুরু করলে এমন সকল রহস্য সামনে আসতে থাকবে আপনি চিন্তা করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলেগু ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর থ্রিলে ভরা একটি মুভি নিশাত থানের কথা, যার বাংলা অর্থ নিশ্চুপ। ওই ঘটনার পর সাক্সি আহত অবস্থায় জঙ্গলের ভিতর ছুটতে ছুটতে একসময় রাস্তায় গিয়ে পড়ে। আর তখনই একটি কারের ধাক্কা খেয়ে সাকি সেন্সলেস হয়ে পড়লে কারে থাকা ওই দম্পতি দ্রুত সাকিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমাদের ডিটেকটিভ মোহাকে দেখানো হয়। সে ইন্ডিয়ান বংশোদ্ভূত হলেও আমেরিকান সিটিজেন। উডসাইড ভিলার ওই খবরটি দেখার পর ক্যাপ্টেন রিচার্ডকে নিয়ে মোহা স্পটে পৌঁছে যায়। এমনিতেই বছরখানেক যাবৎ শহরে বহু মেয়ে নিখোঁজের ঘটনা নিয়ে তারা এমনিতেই উদ্বিগ্ন। তার মধ্যে এইবারের এই ঘটনা, তাও আবার ঠিক একই প্যাটার্নে হয়েছে যেমনটা ৪৬ বছর আগে হয়েছিল। মানে পিটারের বডিটা যেভাবে পাওয়া গিয়েছিল, অন্থনির বডিটাও ঠিক সেভাবেই পাওয়া গিয়েছে। মোহা আবার রক্ত সহ্য করতে পারে না, তাই বডি দেখা মাত্র সে উপরে চলে আসে। আর এদিকে অন্থনির বডিটি যখন তোলা হচ্ছিল, তখন অন্থনির পকেট থেকে একটি চাবি পড়ে যায়, যা কেউ খেয়ালই করেনি। এরপর রিচার্ড আর মোহা সাকির স্টেটমেন্ট নিতে হসপিটালে চলে যায়। এখানে তাদের সাকির বন্ধু বিবেকের সাথে কথা হয়, যেখানে তারা জানতে পারে সাকি কানেও শুনতে পায় না, মুখেও বলতে পারে না, তবে আস্তে আস্তে কথা বলে লিপ রিডিং বুঝতে পারে। এজন্য মোহা নিজে সাকির সাথে কথা বলে জানতে চেষ্টা করে আসলে ওই বাড়িতে তাদের সাথে কি হয়েছিল। এরপরই সাকি ইশারার মাধ্যমে সবকিছু বলতে শুরু করে। সাকি জানায় অন্থনির সাথে এঙ্গেজমেন্টের পরদিনই সোনালি নিখোঁজ হয়ে গিয়েছিল। এমনকি অন্থনিকে সাথে নিয়ে ক্যাপ্টেন রিচার্ডের কাছে সোনালির মিসিং কমপ্লেইনও তারা করেছিল। তার মানে দাঁড়াচ্ছে সোনালির মিসিংয়ের বিষয়ে ক্যাপ্টেন রিচার্ড আগে থেকেই জানে। এমনকি অন্থনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্থনির বাড়িতেও সাকির সাথে প্রত্যেকটি ছবিতে সোনালিকে দেখা গেছে। এতে করেই বোঝা যায় সোনালি কতটা তার সাথে অ্যাটাচ ছিল। এরপর মোহা জানতে চায়
অন্থনির সাথে তার পরিচয় কিভাবে হয়েছিল। কারণ সাকি অরফানেজে সিকোয়ামি ছিল আর অন্থনি থাকত সিটেলে। তারপর আবার সাকি একজন অরফান আর অন্থনি ছিল বিলিয়নেয়ার। তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছিল? এখান থেকে সিন চলে যায় অঞ্জেলস অরফানেজে সিকোয়ামে, যেখানে সাকি এবং সোনালি থাকত। সাকি ছোট থেকেই অনেক ভালো আর্ট করতে পারত আর বড় হয়ে অনেক বড় একজন পেইন্টার হওয়ার স্বপ্নও ছিল। এজন্য সাকি অনেক জায়গায় চেষ্টাও করছিল। এর মধ্য থেকে সিটেলের একটি বড় মিউজিয়াম থেকে সাকির কাজের অফার আসে, কিন্তু এর জন্য সাকিকে সিটেলে চলে যেতে হবে। এটা সোনালি কিছুতেই মানতে পারছিল না, কারণ ছোট থেকে দুজন একসাথেই ছিল। সোনালি সাকিকে বারবার বলছিল, তোমার যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু সাকির কথা, এটা আমার স্বপ্ন, আমি একজন বড় পেইন্টার হয়ে সেটেল হতে চাই। তবে সাকি চলে যাওয়াটা সোনালি কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই শেষ মুহূর্তে এসেও সোনালি সাকিকে বলছিল, তোমার যদি যেতেই হয় আমাকেও সাথে নিয়ে যাও, আমি তোমার সাথেই যেতে চাই। সাকি তখন সোনালিকে বোঝায়, আমি প্রথমে গিয়ে সেখানে সেটেল হই, তারপর আমি তোমাকে নিয়ে যাব। এরপর সাকি সিটেলে শিফট করে, আর এখানে এসেই তার প্রথমেই বিবেকের সাথে দেখা হয়েছিল। বিবেকে মূলত এখানে কাজ করত। সাকিকে প্রথমে তারা টেম্পোরারি বেসিসে রেখেছিল, আর এরপরই মিউজিয়ামের আর্ট গ্যালারি উদ্বোধনের জন্য জনপ্রিয় মিউজিশিয়ান অন্থনিকে আনা হয়েছিল। আর ওই সময় সাকির আর্ট দেখে একদম ফিদা হয়ে যায়। এমনকি সাকি সম্পর্কে সবকিছু জানার পর, মানে সাক্সি যা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, লিপ রিডিং করে সবকিছু বুঝতে পারে, এই সব কিছুর পরও সাকি এত সুন্দর আর্ট করে জেনে অন্থনি সাকির তৈরি করা আর্টটি কেনার প্রপোজাল দেয়। এমনকি যখন জানতে পারে সাকি অরফানেজে বড় হয়েছে, এখনও অরফানেজ চালাচ্ছে, আর এই আর্টের অর্ধেক টাকা অরফানেজে দিয়ে দিবে, তখন মাত্র $1000 মূল্যমানের এই আর্টটি অন্থনি $1 মিলিয়ন দিয়ে কিনে নেয়। সাথে সাকিকে তার পরবর্তী মিউজিকে কনসার্টে ইনভাইটও করে। সাকি অ্যান্থনির কথা রাখতে কনসার্টে গিয়েছিল। যদিও সাকি কানে শুনতে পায় না, তারপরও সে তরঙ্গ অনুভব করতে পারে। তাই সাকির ইচ্ছা ছিল অ্যান্থনি থেকে সেলও শিখবে, আর বিনিময়ে সাক্সি অ্যান্থনিকে আর্ট শেখাবে। আর এরপর শুরু হয় দুজনের যাত্রা। ধীরে ধীরে একে অন্যকে ভালোবেসে ফেলে। তবে একদিন সাকি আর্ট গ্যালারিতে গিয়ে জানতে পারে তাদের আর্ট গ্যালারির এমডি ডিমান্ড করেছে হন্টেড ওই উডসাইড ভিলাতে জোসেফিন উডের যে আর্টটি আছে সেই আর্টের একটি রেপ্লিকা তৈরি করতে হবে। কিন্তু ওই হন্টেড হাউসে আর্টটি আনতে কে যাবে, সেটা দেখে রেপ্লিকা কেই বা তৈরি করবে। সাকি তখন নিজে গিয়ে ওই পেন্টিংটির রেপ্লিকা তৈরি করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সাকি সোনালিকেও অরফানেজ থেকে এখানে নিয়ে আসে। আর হঠাৎ একদিন রাতের বেলা অ্যান্থনি সাকি, বিবেক এবং সোনালিকে তার রেস্টুরেন্টে রেখে সবার সামনে সাকিকে বিয়ের প্রপোজাল দেয়। সাকিও যেহেতু অ্যান্থনিকে পছন্দ করত, সাকিও রাজি হয়ে যায়। আর এর ঠিক পরবর্তী দিনই সোনালি নিখোঁজ হয়েছিল। অ্যান্থনি তখন রিচার্ডের সাথে যোগাযোগ করে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। সোনালি নিখোঁজ হওয়ার পর থেকে সাক্সির মন খারাপ দেখে অ্যান্থনি সাকিকে বলছিল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তারা সোনালিকে 2-1 দিনের মধ্যে খুঁজে বের করবে, আর পুলিশও তাদের কাজ করছে। আমার মনে হয় এখন যদি তুমি একটু ঘুরতে যেতে তাহলে তোমার মনটা একটু ভালো হতো। তাই তারা একটি ট্যুর প্ল্যান করে। আর সাকি যেহেতু তার আর্ট গ্যালারির এমডির ওই ডিমান্ডের বিষয়ে জানত, আর সে কথাও দিয়েছিল সে জোসেফিন উডের ওই পেইন্টিংটির একটি রেপ্লিকা তৈরি করবে, তাই অ্যান্থনিকে বলে এয়ারবিএনবি ওয়েবসাইট থেকে ওই বাড়িটি বুক করে তারা ওই পেইন্টিংয়ের জন্য ওই বাড়িতে গিয়েছিল। তবে সাকির একটা ইচ্ছা পূরণ করতে গিয়ে অ্যান্থনি যেভাবে মারা যাবে সাকি কোনোদিনও সেটা চিন্তা করতে পারেনি। আর এখন পর্যন্ত সাকি সেই আফসোসই করছে। তো সাকির থেকে সবকিছু জানার পর সাকিকে বাড়িতে পাঠিয়ে দেয়। সাকির এই স্টেটমেন্টের পর কেসটা যদিও ক্লোজ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, তারপরও মহার ধারণা অ্যান্থনির মৃত্যুটা কোনো ভূতির কারণে হয়নি, এর পিছে অন্য কোনো কারণ রয়েছে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। রেডি হয়ে থানার জন্য বের হচ্ছিল। তখনই মহার মেয়ে বিদ্যা তার নানির সাথে ঝামেলা বাঁধায়। কারণ বিদ্যা তার নানিকে একদম পছন্দ করে না, তার হাতে খেতে চায় না, এক ঘরে ঘুমাতেও চায় না। মহার বোন তখন বলছিল এমনটা স্বাভাবিক ব্যাপার, সাইকোলজিক্যাল ইস্যু, আর এটা শুধু ছোটদের নয় বড়দেরও হয়। এমন পজেসিভ বিহেভিয়ার সবারই থাকে, আর এমন যাদের থাকে তারা তাদের পছন্দের জিনিসটা কারো সাথে শেয়ার করতে পছন্দ করে না, সহজে কারো সাথে বন্ধুত্ব করতে পারে না। এটা শুনে মহর সাকির কথা মনে পড়ে, কারণ সাকি বলেছিল সোনালি খুব অ্যাটাচড এবং পজেসিভ স্বভাবের ছিল। সাথে সাথে ডিটেকটিভ টমকে নিয়ে বেরিয়ে পড়ে। মহর ধারণা করছে সোনালির নিখোঁজ হওয়া আর অ্যান্থনির মৃত্যুর সাথে কোনো কানেকশন নিশ্চয়ই আছে, আর এটাকে কি লিড মনে করে টমকে নিয়ে সোনালির অরফানেজে গিয়ে কথা বলে এবং জানতে পারে শুধুমাত্র সাকি ব্যতীত সোনালির কোনো বন্ধুই ছিল না।
এমনকি সোনালি সাকিকে এতটাই ভালোবাসত, তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। সাথে আরও জানতে পারে সাকিকে এক ছেলে প্রপোজ করার কারণে সোনালি ছেলেটিকে চাকু পর্যন্ত মেরেছিল, যেজন্য ওই সময় সোনালিকে 1 মাস জেলও খাটতে হয়। কিন্তু এটাই বুঝতে পারছে না সাকি কেন এটা গোপন করেছে। সবকিছু মিলিয়ে মহর ধারণা করে সাকি হয়তোবা অ্যান্থনিকে খুন করতে পারে, আর এই জন্যই অ্যান্থনির মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত সোনালিকে আর দেখা যায়নি। এরপর সোনালির রুমটিও তল্লাশি করে, আর সেখানে এমন একটা স্কেচ দেখতে পাই ঠিক যেমনভাবে অ্যান্থনির বডিটি পাওয়া গিয়েছিল। এতে করে মহর ধারণা করে সোনালি যেহেতু সাকির প্রতি এত পজিটিভ ছিল, আর অ্যান্থনির সাথে সাকির এঙ্গেজমেন্ট সে হয়তো মেনে নিতে পারেনি, এই জন্যই রাগের বশে অ্যান্থনিকে খুন করেছে। তবে মহর বোন বলে, আমি এমন অনেক গল্প শুনেছি যেখানে যাকে তারা এতটা ভালোবাসে রাগের বশে তাকে পর্যন্ত মেরে ফেলেছে। তার মানে এখন সাকির জীবনে সংখ্যা আছে। তাই মহর টিমকে নিয়ে সোজা সাকির বাড়িতে চলে যায়, আর গিয়ে সেখানে হুডি পরিহিত এক লোককে দেখে। মহাকে দেখে সে পালানোর চেষ্টা করলে মহা শ্যুট করে, কিন্তু কোনো মতে সে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর মহার টিমকে ডাকে। মহা প্রথমে সাকির কাছে জানতে চায় সোনালি যে এক ছেলেকে ছুরি মেরে 1 মাস জেল খেটেছিল, আমাদের কাছে গোপন কেন করেছ। সাথে এটাও বলে, আমাদের মনে হচ্ছে সোনালি এখন তোমাকে পর্যন্ত মারার চেষ্টা করছে, আর যেই লোকটা পালিয়ে গেল সে হয়তোবা সোনালির পরিচিত কেউ, সোনালিকে এই কাজগুলোতে সাহায্য করছে। কিন্তু সাকি যতটুকু জানে সোনালিকে এভাবে সাহায্য করার মতো সোনালির পরিচিত কেউই নেই। আবার শুরু থেকেই ক্যাপ্টেন রিচার্ড সাকিকে সন্দেহ করছে, তাই যাওয়ার সময় সাকির গাড়ির মধ্যে একটি জিপিএস ক্র্যাকার লাগিয়ে দেয়। এরপর পরবর্তী দিন মহারা আবার সেই উড সাইজ ভিলাতে যায়, কারণ যদি তারা এখানে তল্লাশি করে কোনোভাবে সোনালি বা তার সহযোগের কোনো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়, তবে সোনালিকে ধরতে পারলেই কেসটি সলভ হয়ে যাবে। সাথে ক্রাইম সিনটি রিক্রিয়েট করতে সাকিকেও ডাকা হয়েছে। তবে সবাই বেসমেন্ট থেকে চলে যাওয়ার পর ডিটেকটিভ টম ফ্লোরের মধ্যে সেই চাবিটা দেখতে পায়, যেটা সেদিন অ্যান্থনির পকেট থেকে পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন রিচার্ড তখন উপরের তলায়, তাই টম চাবিটা নিয়েই রিচার্ডকে দেখায়। কিন্তু এই চাবিটা পাওয়ার পর রিচার্ড টমকে ব্যালকনির সামনে দাঁড় করিয়ে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে নিজে কারের উপর ফেলে দিয়ে খুন করে। এরপর এমন একটা নাটক সাজায় সে যেন কিছুই জানে না। তবে টম যখন বাঁচার জন্য স্ট্রাগল করছিল, তখন রিচার্ডের কোটের একটি বোতাম ছিঁড়ে টমের হাতে থেকে যাওয়ায় ওই বোতামটি দেখে মহর সন্দেহ হয়। মহা সবার কোট চেক করে দেখছিল এটা কার কোটের হতে পারে, আর এভাবে একসময় মহা রিচার্ডের দিকে তাকাতেই দেখে এটা রিচার্ডের কোটের, তার মানে রিচার্ডই টমকে খুন করেছে। কিন্তু মহর এটাই বুঝতে পারছে না রিচার্ড কেন টমকে খুন করলো, কিন্তু এতটুকু বুঝতে পারছে অ্যান্থনির খুনের সাথে রিচার্ডের কোনো কানেকশন নিশ্চয়ই আছে। এই জন্য মহা আপাতত কাউকে কিছু না জানিয়ে পরবর্তী দিন যখন সবাই টমের ফিউনারেলে ব্যস্ত ছিল, তখন গোপনে রিচার্ডের ড্রেসটি তল্লাশি করে, আর সেখানে সেই চাবিটা দেখতে পায়। এর মধ্যে রিচার্ড এসে পড়ায় সেলফের মধ্যে লুকিয়ে পড়ে। মহ লক্ষ্য করে রিচার্ড খুবই উত্তেজিত, এমনকি একসময় চাবিটা বের করে রিচার্ড চাবিটা নিয়ে বের হয়ে যায়। মহাও তাই রিচার্ডকে ফলো করে। রিচার্ড প্রথমে বাজারে গিয়ে কিছু কাঁচা মাংস কিনে দূরে কোথাও যাচ্ছিল। মহার ধারণা করছে রিচার্ড হয়তো সোনালিকে সাহায্য করছে, আর এখন সোনালির সাথে দেখা করতে যাচ্ছে। তবে অনেকক্ষণ যাওয়ার পর জঙ্গলের মধ্যে একটি ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। এমনকি রিচার্ড যে মাংসগুলো এনেছিল এখানে থাকা কুকুরের জন্যই। কিন্তু এই ফার্ম হাউসটি কার হতে পারে এটা জানতে রিচার্ড যখন কুকুরকে খাবার খাওয়াচ্ছে, সেই সুযোগে মহা পিছের দিকের জানালা খুলে ফার্ম হাউসের মধ্যে প্রবেশ করে। কিন্তু ভিতরে অ্যান্থনির ফটো দেখে বুঝতে পারে এটা তো অ্যান্থনির ফার্ম হাউস, তার মানে চাবিটি ফার্ম হাউসেরই। আর অ্যান্থনিকে রিচার্ড আগে থেকেই জানত, এমনকি এখানে তারা একসাথে যাওয়া আসাও করেছে। মহা লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে রিচার্ড এখানে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুঁজছে, কিন্তু রিচার্ড আসার আগেই হয়তো কেউ নিয়ে গেছে। তাই রিচার্ড খুবই উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ওই কুকুরগুলোর জন্য মহা সেখানে আটকে পড়ে। এরপর আমাদের মুভির প্রথম কুইজ সামনে আসে। হুডি পরিহিত সেই লোকটি সাকির সাথে দেখা করে, আর আমরা এটাও দেখতে পাই হুডি পরিহিত এই লোকটি অন্য কেউ নয়, বিবেক। তার মানে বিবেকই সাকির সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু এর পিছে একটি গল্প আছে, চলুন আগে সেটাই জেনে আসি। সিন চলে যায় পাস্টে। সাকি এখানে আসার পর থেকেই প্রথমে বিবেকের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। বিবেকের ছোট ভাইও সাকির মতোই ছিল, কথা বলতে পারত না, শুনতে পারত না। এই জন্য বিবেক আগে থেকেই ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিভাবে কথা বলতে হয় বা বুঝতে হয় সেটা ভালো করেই জানত। সেই সুবাদে সাকির সাথে তার ভালো বন্ধুত্ব হয়। এরপরে সাকির বান্ধবী সোনালি খান শিফট করে। সাকি সোনালিকেও বিবেকের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সোনালির আগে থেকেই একটি সমস্যা ছিল, সহজে কারো সাথে মিশতে পারত না, তাই বিবেককে একটু অ্যাভয়েড করছিল।
এমনকি সাকির বাড়িতে গিয়ে বাড়ি দেখে সোনালি এত খুশি হলেও বিবেককে দেখে কেন যেন মন খারাপ করে বসে থাকত। বিবেককে একদমই দেখতে পারছিল না। এমনকি কফি তৈরি করলেও সাকি এবং তার জন্য করত। বিবেককে পাশ কাটিয়ে যেত। এমনকি বিবেকের সাথে সাকি কথা বলা, মেলামেশা করা সোনালি একদম পছন্দ করছিল না। বিবেকও প্রথম প্রথম মেনে নিলেও ধীরে ধীরে বিবেক চিন্তা করে সোনালি যেহেতু তাকে পছন্দ করছে না, তাই বিবেক সাকিদের বাড়িতে যাওয়াই ছেড়ে দিবে। সাকি তখন বিবেককে বোঝায় ও একটু অন্য টাইপের মেয়ে। ধীরে ধীরে তুমি যখন ওকে বুঝতে শিখবে তখন আর এমন চিন্তাভাবনা আসবে না। ওকে বুঝতে হলে আগে ওর গল্প জানতে হবে। এরপর সাকি বিবেকের সাথে একটি গল্প শেয়ার করে। মূলত এর আগে অরফানেজে থাকাকালীন সাকি এবং সোনালি একটি ক্যাফেতে চাকরি করত। ওই সময় সাকিকে দেখে একটা ছেলে সাকিকে একদিন প্রপোজ করে বসে। সাকি এমনিতেই সহজেই সবাইকে বিশ্বাস করে নিত, যেটা সোনালি করত না। তাই সোনালি সাকিকে বলছিল, ওই ছেলে তোকে কনফাইড ইনভাইট করেছে আর তুই যাবি? সাকির কথা, যাবো তাতে সমস্যা কোথায়? সোনালির কথা, ওই ছেলে তোকে ফ্ল্যাট করছে। সাকি বিশ্বাস করছিল না। তখন সোনালি সাকিকে চ্যালেঞ্জ দেয়, আমি এটা প্রমাণ করে দিব। এই জন্য সোনালিও সাকির সাথে গিয়েছিল। আর সেখানে ওই ছেলেটা যখন সাকির সাথে কথা বলছিল, নীল দিয়ে সোনালি পা দিয়ে ওই ছেলেটিকে বারবার স্পর্শ করছিল। এতে করে ছেলেটিও একসময় সোনালির পায়ে হাত দিয়ে বসে। এতে করে সোনালি স্পর্শই বুঝতে পারে এই ছেলে চরিত্রহীন। সাথে সাথে সোনালি একটি কাঁটা চামচ ওই ছেলের হাতের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সাকিকে বলে, আমি আগেই বলেছিলাম এই ছেলে খারাপ, তুই আমার কথা বিশ্বাস করিসনি। মূলত ওই কারণে ওই সময় ওই ছেলেটি কেস করায় সোনালিকে 1 মাসের জন্য জেল খাটতে হয়েছিল, যেটা সাকি মহাদেশ থেকে গোপন করেছে। সাকি বিবেককে বলে ওর সাথে বন্ধুত্ব করা অনেক কঠিন, আর একবার বন্ধুত্ব হয়ে গেলে পিছু ছাড়ানো তার থেকে কঠিন। বিবেকও তখন চিন্তা করে যে কোনো মূলে সে সোনালির সাথে বন্ধুত্ব করবেই। এই জন্যে বিবেক সাকি এবং সোনালিকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে জঙ্গলে নিয়ে যায়। তাতেও সোনালি বিবেকের থেকে একটু দূরত্ব রেখেই চলছিল। আর এভাবে ফটোগ্রাফি করতে করতে একসময় বাঘের ফটো নেয়ার সময় সাকি প্ল্যান করে দূরে সরে যাওয়ায় সোনালি ভয় পেয়ে বিবেককে জড়িয়ে ধরে। আর এভাবেই তাদের মধ্যে একটি বন্ধুত্বের সৃষ্টি হয়। ধীরে ধীরে তারা একসাথে দেখা করা, কথা বলা, আড্ডা দেয়া সব কিছু চলছিল। সাকি এখনও বুঝতে পারে সোনালি বিবেকের সাথে বন্ধুত্ব করেই ফেলেছে। তাই সাকি বিবেককে বলে, আমি ব্যতীত একমাত্র তোমাকেও বিশ্বাস করেছে, তোমার সাথে বন্ধুত্ব করেছে। তুমি যদি চাও ওকে তোমার লাইফ পার্টনার বানাতে পারো। বিবেকও বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। পরবর্তী দিন সাকিদের বাড়িতে গিয়ে সোনালিকে প্রপোজ করে। সাকি ও বিবেকদের নিয়ে অ্যান্থনির সাথে দেখা করে বিষয়টি জানায়। আর এটা শুনে অ্যান্থনি অনেক খুশি। আর ওই রাতে অ্যান্থনি বিবেক এবং সোনালির সামনে সাকিকে বিয়ের জন্য অফার করেছিল। সাকি যেহেতু আগে থেকেই অ্যান্থনিকে ভালোবাসত, তাই সাকিও সেই রাতে রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই বিষয়টা সোনালি কিছুতেই মানতে পারছিল না, কারণ সোনালি ভালো করেই জানে অ্যান্থনি সাকিকে বিয়ে করলে সাকি তার থেকে দূরে চলে যাবে, সে তার বন্ধুকে হারাবে। এই জন্যে সোনালির মনটা একদমই খারাপ ছিল। এরপর অ্যান্থনি তার পরবর্তী কনসার্টের জন্য তাদেরকে ইনভাইট করলে সাকি সোনালিকে নিয়ে সে কনসার্টে যায়। আর কনসার্ট শেষে সবাই যখন অ্যান্থনির সাথে দেখা করছিল বা ফটো নিচ্ছিল, তখন বেশ কয়েকটি মেয়েও অ্যান্থনির সাথে কেমন যেন একটু উৎফট আচরণ করছিল, মানে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এটা দেখে সোনালিও সন্দেহ হয়। সোনালি সাকিকে বোঝানোর চেষ্টা করে যে দেখ মেয়েদের সাথে কিভাবে মেলামেশা করছে, ওর আচার আচরণ, ওর তাকানো কোনোটাই ভালো নয়। সাকির কথা তুই যেটা ভাবছিস তেমনটা নয়, অ্যান্থনি অন্যরকম, ধীরে ধীরে তুইও বুঝতে পারবি। কিন্তু তারপরও সোনালি সাকিকে বলছিল অ্যান্থনি যে চরিত্রহীন আমি তা প্রমাণ করে দেব। সোনালি এটা প্রমাণ করতে নিজের ফোন থেকে অ্যান্থনিকে টেক্সট করে। অ্যান্থনিও সোনালির টেক্সট দেখে রিপ্লাই করে। কিন্তু ধীরে ধীরে সোনালির কথাগুলো দেখে অ্যান্থনি একসময় অ্যাভয়েড করার চেষ্টা করে। সাকিও তখন বোঝায় আমি আগেও বলেছিলাম ও এমন নয়, কিন্তু সোনালি এত সহজে হাতছাড়ো মেয়ে নয়। সোনালি অ্যান্থনিকে লাস্টে একটি মেসেজ করে যে তুমি একবার আমার সাথে দেখা করো, আমি কথা দিচ্ছি এরপর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। অ্যান্থনিও চিন্তা করে এই মেয়েটি তো নাছোড়বান্দা, দেখা না করলে যেহেতু পিছু ছাড়বে না, তাই অ্যান্থনি সোনালির সাথে দেখা করতে রাজি হয়ে যায়। সে সোনালিকে একটি জায়গায় অপেক্ষা করতে বলে, আর সোনালি অ্যান্থনির আসল চেহারা বের করে দিতে সাকিকেও তার সাথে নিয়ে যায়। কথা মতো সোনালিকে সেই জায়গায় ড্রপ করে সাকি কারের মধ্যে দূরে অপেক্ষা করছিল। কিছু সময় পর অ্যান্থনি কার নিয়ে এসে সোনালিকে সেখান থেকে পিক করে জঙ্গলের মধ্যে তার গোপন সে ফার্ম হাউসে নিয়ে যায়। সাকি দূরে কারটি পার্ক করে জানালা দিয়ে উকি দিয়ে সব কিছুই দেখছিল। আর এরপরে সাকি যেটা দেখতে পায় তার জন্য সাকি মোটেও প্রস্তুত ছিল না। যে অ্যান্থনিকে সে এত ভালো ভেবেছে, তাকে ভালোবেসেছে, সে অ্যান্থনি সোনালি কাছে পেয়ে সোনালিকে হাগ করছিল, কিস করতে যাচ্ছিল। সাকি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না।
তবে এরপরে সে উকি দিয়ে দেখে অ্যান্থনি সোনালির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। আবার ওই মুহূর্তেই ক্যাপ্টেন রিচার্ড এসে পড়ে, যে জন্য সাকি সাহস করে সামনে যেতে পারছিল না। তার মানে সোনালি নিখোঁজ হয়নি। সোনালিকে ওই রাতে অ্যান্থনি তার ফার্ম হাউসে নিয়ে খুন করেছিল, আর এই খুনের সাথে ক্যাপ্টেন রিচার্ড নিজেও জড়িত। সাকি সাথে সাথে নিজের কারে গিয়ে বিবেককে টেক্সট করে সোনালি মৃত্যুর খবরটি দিয়েছিল, যে সোনালিকে খুন করা হয়েছে। এমনকি পরবর্তী দিন বিবেকের সাথে দেখা করে বিবেককে পুরো বিষয়টি খুলে বলে, আর অ্যান্থনিকে তার কৃতকর্মের সাজা দিতে পরবর্তী দিনে বিবেক আর সাকি পুলিশ স্টেশন চলে যায়। কিন্তু তখনও পর্যন্ত তারা জানতো না গতকাল সাকি যে রিচার্ডকে সেখানে দেখেছে সেই ক্যাপ্টেন রিচার্ড। তাই থানার মধ্যে রিচার্ডকে দেখা মাত্রই সাকি স্পষ্টই বুঝতে পারে এখানে কমপ্লেন কোনো কাজ হবে না। কিন্তু বিবেকের কথা এজন্যে তো আমরা চুপ থাকতে পারি না। দরকার হলে আমরা এপিআরের কাছে যাব, ইন্ডিয়ান অ্যাম্বাসির সাহায্য নেব, ওদেরকে তো শাস্তি দিতে হবে। এর মধ্যে 2 দিন কেটে যায়। 2 দিন পর অ্যান্থনি সাকির সাথে দেখা করলে সাকি লক্ষ্য করে অ্যান্থনির মধ্যে কোনো রকম কোনো অনুতাপ নেই, মানে সে একদমই নর্মাল বিহেভ করছে। তাই সাকি সোনালি মিসিংয়ের বিষয়টি জানায়, যে 2 দিন যাবৎ সোনালি মিসিং। অ্যান্থনি তখন এমন একটা নাটক করে সে যেন আকাশ থেকে পড়ল। অ্যান্থনি জানতে চায়, তুমি পুলিশ কমপ্লেন করেছো? সাকি না বলা মাত্রই অ্যান্থনি সাকিকে ক্যাপ্টেন রিচার্ডের কাছে নিয়ে সোনার মিসিং কমপ্লেন রেজিস্টার করে, মানে সবকিছু শো আপ করা আর কি। তবে ওই দিন মিসিং কমপ্লেন রিপোর্ট করে ফেরার পথে পুলিশ স্টেশনের বোর্ডে একটি মেয়ের ফটো দেখে সাকির চোখ আটকে যায়, কারণ ওই মেয়েটি শহরের বড় একটি জুয়েলারি কোম্পানির মালিকের ওয়াইফ। আর ওই মেয়েটি ওই দিনের প্রোগ্রামের পর অ্যান্থনির সাথে কথা বলতে গিয়েছিল, যেটা দেখে সোনালির সন্দেহ হয়েছিল। ওই মেয়েটি ওই দিনের পর থেকেই নিখোঁজ। এতে করে সাকির সন্দেহটা আরও বেড়ে যায়। সাকি বাড়ি ফিরে নিজের মতো করে রিসার্চ শুরু করে। সাকি অ্যান্থনির কনসার্টের ডেটগুলো আর ওই মেয়েদের মিসিং হওয়ার ডেটগুলো কম্পাইল করে বুঝতে পারে অ্যান্থনির কনসার্টের ডেট আর ওই মেয়েদের মিসিং ডেট একই। আর এরপর সাকি বিবেকের সাথে দেখা করে অ্যান্থনিকে খুন করার প্ল্যানটি বানিয়েছিল। সাকি আর্ট গ্যালারির ওই পেন্টিংয়ের বিষয়ে আগে থেকেই জানত, যে হন্টেড উড ভিলার মধ্যে জোসেফিন উডের ওই পেন্টিংটি আছে। আর ওই পেন্টিংয়ের বিষয়ে স্টাডি করতে গিয়ে সাকি ওইখানে ওই হন্টেড হাউসের বিষয়টিও জানতে পেরেছিল, যে 46 বছর আগে কিভাবে সেখানে খুন হয়েছিল। সাকি ও অ্যান্থনিকে ঠিক একইভাবে সেখানে নিয়ে খুন করার প্ল্যান বানায়। আর এরপরে সাকি প্ল্যান মতো জোসেফিন উডের ওই পেন্টিংয়ের রেপ্লিকা বানানোর কথা বলে অ্যান্থনিকে সেই হাউসে নিয়ে গিয়েছিল। পূর্ব পরিকল্পনা মতো বিবেক আগে থেকে সেই বাড়ির মধ্যে থাকায় অ্যান্থনি যখনই বেসমেন্টে ওই পেন্টিংটি আনতে যাবে, ঠিক সেই মুহূর্তে বিবেক অ্যান্থনির মাথায় আঘাত করে অ্যান্থনিকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলেছিল। কিন্তু অ্যান্থনি বুঝতে পারছিল না বিবেক এটা কেন করছে। এরপরে সেখানে সাকি আসে। অ্যান্থনি প্রথমে সাকিকে বলছিল, বিবেকের মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু একটু পরে বুঝতে পারে সাকিও বিবেকের সাথেই রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কী জন্য এটা করছে সেটা বুঝতে পারছিল না। সাকি তখন সোনালির ফটো দেখায়, আর সোনালি ফটো দেখার পরে অ্যান্থনি বুঝতে পারে সোনালি খুনের বিষয়টি হয়তোবা তারা জেনে গেছে। অ্যান্থনি তখন বিবেককে বলে, তোমার কি মনে হয় ও তোমাকে ভালোবাসতো? ও তোমাকে চিট করেছে, তোমাকে চিট করে আমার মতো বড় লোকের শয্যাশায়ী হতে চেয়েছিল। কিন্তু আমি ওর মতো চরিত্রহীন নই, এজন্যে ওর সাথে না শুয়ে আমি ওকে চিরদিনের মতো শুইয়ে দিয়েছি। সাথে অ্যান্থনি এটাও বলে, এই দুনিয়াতে ওর মতো আরও হাজারো মেয়ে আছে, তাদেরও আমি একই পরিণতি করেছি। আর এই সব কিছু শুরু হয়েছিল একটি ঘটনার মাধ্যমে। মূলত অ্যান্থনির স্ত্রী অর্পিতার বয়স্ক এক বিলিয়নিয়ারের সাথে অবৈধ সম্পর্ক ছিল। অ্যান্থনিরা জানতে পেরে একটি লজের মধ্যে হাতে নাতে তাদের ধরে ফেলেছিল। ওই রাতে অ্যান্থনি সেই বিলিনিয়ারকে নিজ হাতে খুন করে, আর ওই সময় সেখানে ক্যাপ্টেন রিচার্ডও চলে এসেছিল। তবে ক্যাপ্টেন রিচার্ড তখন ক্যাপ্টেন নয়, সাধারণ একজন ডিটেকটিভ ছিল। অর্পিতা বারবার রিচার্ডকে বাঁচানোর জন্য অনুরোধ করছিল, কিন্তু রিচার্ড কিছু একটা মনে করে অর্পিতাকে না বাঁচিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আর এরপর অ্যান্থনি তাকে ধোঁকা দেওয়ার কারণে অবৈধভাবে অন্য শয্যাশায়ী হওয়ার অপরাধে নিজ হাতে অর্পিতাকে খুন করেছিল। কিন্তু এক্স্যাক্টলি কে কারণে যে রিচার্ড তাকে সাহায্য করলো অ্যান্থনি তখনও বুঝতে পারছিল না। তাই অ্যান্থনি নিজ হাতেও দুজনকে খুন করে রিচার্ডের কারে এসে বসতেই রিচার্ড ওই লজের দোতলায় আরও এক নারীকে দেখিয়ে দেয়, যে ছিল রিচার্ডের স্ত্রী। হাঁটুর বয়সে এক ছেলের সাথে রিলেশন করছিল। রিচার্ডও মূলত ওই বিষয়টি জানতে পেরে এখানে এসেছিল। রিচার্ডও তার স্ত্রীকে শাস্তি দিতে চাচ্ছিল, আর সেই দায়িত্বটা সে অ্যান্থনিকে দেয়, যে জন্য অ্যান্থনি নিজ হাতে রিচার্ডের স্ত্রী এবং তার লাভারকে খুন করে। এখান থেকেই মূলত তাদের খুনের যাত্রাটা শুরু। এই দুজনকে খুন করে তারা ক্ষান্ত হয়নি। এরপর থেকে যখনই কোনো মেয়ে অ্যান্থনির কনসার্টে এসে অ্যান্থনিকে দেখে তার সাথে রিলেশন করার চেষ্টা করেছে, বা স্বামী থাকতে বয়ফ্রেন্ড থাকতেও তার সাথে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করেছে, অ্যান্থনি তাদেরকেই তার ফার্ম হাউসে নিয়ে খুন করেছে। আর রিচার্ড সেই বডিগুলো ডিসপোজ করেছে। মূলত এই দুজনের উদ্দেশ্য ছিল, যাদের মধ্যে এমন চিন্তাধারা থাকবে তাদেরকে তারা এভাবে শাস্তি দিবে। এজন্যই বছরের পর বছর যাবৎ তারা একের পর এক নারীকে এভাবে খুন করেছে। একদিকে অ্যান্থনি খুন করেছে, আর অন্যদিকে রিচার্ড সেগুলো ডিসপোজ করেছে।
এজন্যই মূলত অন্থনির মৃত্যুর পর টম যখন অন্থনির ফার্ম হাউসে চাবিটি পেয়ে গিয়েছিল, অন্থনি ওই চাবিটির জন্যই টমকে খুন করেছিল। আর এজন্যই রিচার্ড আগে থেকেই অন্থনির ফার্ম হাউস সম্পর্কে ভালো করেই জানত। সিন চলে আসে প্রেজেন্টে। অন্থনি তার পিছের গল্পগুলো পড়ার পর বলছিল, সোনালি ওই রকম মেয়ে ছিল, এজন্য ওকে আমি খুন করেছি। কিন্তু সাকি এবং বিবেক বোঝানোর চেষ্টা করে সোনালি ওই রকম মেয়ে ছিল না, ও শুধুমাত্র তোমাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তুমি ওকে নির্মমভাবে খুন করেছ। অন্থনি তখনও সাকিকে বলছিল, দেখো, সবাই আমার সাথে চিট করার চেষ্টা করলেও আমি কখনো তোমার সাথে চিট করিনি, কারণ আমি একজন চরিত্রবান ছেলে, তুমিও আমার মতোই, এই জন্যই তোমাকে ভালোবেসেছি। কিন্তু অন্থনি সম্পর্কে এত কিছু জানার পর এতগুলো মেয়ের খুনিকে বা সোনালির খুনিকে কিভাবে তারা এভাবে ছেড়ে দিবে? তাই অন্থনিকে খুনের পর তারা একইভাবে দেয়ালের মধ্যে আটকে রাখে। 46 বছর আগে পিটারের বডিটি যেভাবে মাখা হয়েছিল, যাতে খুনটাকেও সুপারন্যাচারাল বলে চালিয়ে দেওয়া যায়। আর এরপর সাকির সেখান থেকে আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করাম এবং বিবেকের সেখান থেকে পালিয়ে যাওয়া সবই তাদের প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল। তবে সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ বিবেক অফিসে গিয়ে তার এক কলিগের মুখে সিসিটিভির বিষয়ে জানতে পেরে বিবেক সাকির সাথে দেখা করে। বিবেকের কথায় ওই বাড়িতে নিশ্চয়ই সিসিটিভি আছে, তুমি যে ওই রাতে সেই বাড়িতে গিয়েছিলে সেই ফুটেজও সেখানে রেকর্ড হয়ে যাওয়ার কথা। এমনকি অন্থনি এবং রিচার্ডের সবকিছুই সেখানে রেকর্ড থাকার কথা। যখন ওই মেয়েগুলোকে তারা নিয়ে গিয়েছে, খুন করেছে, সবকিছুই সেখানে আছে। মূলত ওই হার্ড ডিস্কের বিষয়ে জানার পরই ওই হার্ড ডিস্কটি আনার কথা বলতেই বিবেক সাকির বাড়িতে গিয়েছিল, যে রাতে সাকির বাড়িতে গিয়ে মহাবিবেককে দেখে শ্যুট করেছিল। কারণ মহাদেবকে বিবেক কনফিউজড হয়ে যাওয়ায় সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। এজন্যই বিবেক সাকিশিকে নিয়ে ওই ফার্ম হাউসে গিয়ে সেখানে দেখা সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটি নিয়ে এসেছে। আর এখন তারা প্ল্যান করছে এই হার্ড ড্রাইভটি এফবিআইকে দিয়ে রিচার্ডকে তারা ধরিয়ে দিবে। কিন্তু বিবেক এফবিআই অফিসে যাওয়ার জন্য গাড়ে ওঠা মাত্রই রিচার্ড বিবেককে গান পয়েন্ট করে সেই ফার্ম হাউসে নিয়ে যায় এবং সাকিকে ভিডিও কল করে সেই ফার্ম হাউসে যেতে বলে। কথা মতো সাকিও সেই হার্ড ড্রাইভটি নিয়ে সেখানে চলে যায়, কারণ রিচার্ড ভালো করেই জানে সে যে যাতায়াত করেছে বা এখান থেকে বডি ডিসপোজ করেছে, যা কিছু করেছে সবই তো সিসিটিভি ফুটেজের রেকর্ড আছে। তাই নিজেকে বাঁচাতে হলে এখন তাকে ওই হার্ড ড্রাইভটি নিতে হবে। এজন্যই মূলত সে সাকিকে ডেকেছে, কারণ বিবেক সাকির কাছে হার্ড ড্রাইভটি দিয়ে এসেছিল। আর ওই দিন চাবিটি পেয়ে হার্ড ড্রাইভটি নেয়ার জন্যই কিন্তু সে এখানে এসেছিল, কিন্তু না পেয়ে উত্তেজিত হয়ে বের হয়ে গিয়েছিল। রিচার্ডও ভালো মতো বুঝতে পেরেছে সাকি তার বন্ধু অন্থনিকে খুন করেছে, তাই বন্ধুর খুনের প্রতিশোধ নিতে রিচার্ড সাকিকে মারতে যাচ্ছিল। এদিকে বিবেকের হাত বেঁধে রাখার কারণে বিবেকও কিছু করতে পারছিল না। তবে কোনো মতে বিবেক তার হাতের বাঁধন খুলে রিচার্ডকে মারতে গেলে রিচার্ডের হাত থেকে গানটি পড়ে যায়। বিবেকও গানটি নিয়ে রিচার্ডকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে পড়ার কারণে বিবেক রিচার্ডকে গুলি করতে পারছিল না। বিবেক সাকিশিকে নিয়ে রিচার্ডকে ফলো করতে শুরু করে, আর এভাবে যেতে যেতে একসময় আবারও রিচার্ডের সাথে হাতাহাতি শুরু হয়। তবে বিবেক রিচার্ডের সাথে ফাইট করলেও সাকিশিও গানটি তুলে এনে রিচার্ডকে গান পয়েন্ট করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, কারণ গানে কোনো গুলি নেই। যেন রিচার্ড সাকির থেকে গানটি কেড়ে নিয়ে নিজের পকেটে থাকা বুলেট বের করে যখনই লোড করবে ঠিক তখনই মোহা এসে পড়ে, আর মোহার গানের মুখে রিচার্ডকে বাধ্য হয়ে গানটি ফেলে দিতে হয়। তারপরও রিচার্ড মোহার কাছে যাওয়ার চেষ্টা করছিল, যেন সাকিশি একটি কাঠ দিয়ে আঘাত করে রিচার্ডকে ফেলে দেয়। আর রিচার্ড এমন একটি জায়গায় পড়েছে যেখানে গানটি ছিল। রিচার্ড গোপনে গানটি নিজের কোটের মধ্যে লুকিয়ে রাখে, আর এরপর অন্থনির সাথে যে সকল অপকর্ম করেছিল সবগুলো খুনের কথা স্বীকার করে। এমনকি এক পর্যায়ে গান বের করে যখনই মোহাকে গুলি করতে যাবে, মোহা বাধ্য হয়ে রিচার্ডকে শ্যুট করে মেরে ফেলে। এর মধ্যে মোহাদের পুরো টিম এসে পড়ে। মোহা তাদেরকে পুরো বিষয়টি খুলে বোঝানোর চেষ্টা করে যে বাধ্য হয়ে নিজেদের বাঁচাতেই রিচার্ডকে শ্যুট করে মারতে হয়েছে। আর অন্থনি যে খুনের বিষয়টা সেটা হন্টেড বলে চালিয়ে দেওয়া হয়, যে ভূতি হয়তো বা অন্থনিকে তুন করেছে। আর এভাবেই সাকিশি এবং বিবেক এই কেস থেকে মুক্তি পায়। আপনার কি মনে হয় সাকিশি এবং বিবেক প্ল্যান করে অন্থনিকে যে খুন করলো এটা কতটুকু যৌক্তিক? সাকিশি এবং বিবেকের জায়গায় আপনি হলে কি করতেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।